নমস্কার, দূরদর্শনের পর্দায় বিকাশের গতির এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা জাগায় চেতনা, শিক্ষা বাড়ায় জ্ঞান। এই শিক্ষা নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে এই বিশেষ আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি আমাদের স্টুডিওতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়কে। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আপনার কাছ থেকে একটু জানতে চাইব, আপনি নতুনভাবে এই দায়িত্বটা পেয়েছেন উচ্চশিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর। খুব ভালো লাগছে, অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। কেমন লাগছে একটু ছোট্ট করে শুনবো আজকে এখানে এসে। আমি প্রথমে তো দূরদর্শনের সমস্ত দর্শকদের আমার প্রণাম জানাবো। প্রথমত উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী, সেটা অবশ্যই আমার কাছে এই দপ্তরটা অর্পণ করা আমার জন্য একটা গৌরবের ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা জানি যে যেই কোনো দেশ, কিন্তু যে কোনো জাতি কিংবা যে কোনো রাষ্ট্র, তার উন্নয়নের মাপকাঠি সেটার উপর নির্ভর করে, অর্থাৎ সেই দেশ কিংবা জাতি কিংবা রাষ্ট্রের জনগণ কতটা শিক্ষিত, ঠিক তার উপর তার উন্নয়ন নির্ভর করে। তাছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার আমাদের সামনে সংকল্প রেখেছেন। তো এক ভারত শ্রেষ্ঠ ভারত যদি আমরা গঠন করতে চাই, শুধুমাত্র দেশের পরিকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের পাশাপাশি আমাদের দেশের নাগরিকদেরও কিন্তু উচ্চশিক্ষা বলবো, আমি সুশিক্ষা বলবো, এবং সবাইকে কিন্তু শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ দেশের সমস্ত নাগরিককে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে, শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একদম একদম। তো সেই জায়গার মধ্যে একটা বড় দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। তার আমাদের দেশের এই শিক্ষিত সমস্ত মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জাতীয় শিক্ষা নীতিও উনি নিয়ে এসছেন। তো জাতীয় শিক্ষা নীতি উনি এই কারণে নিয়ে এসছেন যে এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যমাত্রায় দেশকে পরিকাঠামোগত উনি আমূল পরিবর্তন করছেন। কিন্তু একটা দেশকে শুধুমাত্র পরিকাঠামোগত আমূল পরিবর্তন নয়, আরও আনুষঙ্গিক সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন যদি আমরা করতে চাই, তাহলে সেটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু আমূল পরিবর্তন আনতে হবে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে উনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য জাতীয় শিক্ষানীতি নিয়ে এসছেন। আর উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে তার বাস্তবায়নের দায়িত্ব, এই রাজ্যে তার বাস্তবায়নের দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আমাকে অর্পণ করেছেন। তো স্বাভাবিকভাবেই আমি এটা নিয়ে খুবই আনন্দিত, এবং এটা যতটা যে বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে দিয়েছেন, এটা একটা বড় দায়িত্ব। চেষ্টা করব সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করার। স্যার, আপনার কাছ থেকে আমরা সত্যি আজকে খুব আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে। তো সত্যি বলতে জাতীয় শিক্ষানীতি 2020 একটা আমাদের দেশের জন্য একটা বড় পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন যদি আমরা বলি। এই আমূল পরিবর্তন হওয়ার পর থেকেই সেই ছোট ক্লাস থেকে যদি বলি, নার্সারি কিন্ডার গার্ডেন থেকেই কিন্তু আমূল পরিবর্তনটা হয়ে গেছে, এবং এটা একদমই উচ্চশিক্ষা পর্যন্ত। যেহেতু আপনি উচ্চশিক্ষা দপ্তরটা সামলাচ্ছেন এবং নতুন দায়িত্ব পেয়েছেন, আমরা একটু ছোট্ট করে যদি শুনি উচ্চশিক্ষা দপ্তরে কি কি পরিবর্তনটা হলো। না, উচ্চশিক্ষা দপ্তরের আগেও জাতীয় শিক্ষানীতির একটু শুরুর দিক থেকেও একটু আলোচনার প্রয়োজন আছে। কারণ এর আগে যে শিক্ষানীতিগুলো ছিল, সেখানে যদি আমরা শুধুমাত্র উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করতাম তাহলে ঠিক ছিল। কারণ এর আগে যে পলিসিগুলো ছিল, সেইগুলো প্রাইমারি শিক্ষার সাথে মধ্যশিক্ষা অর্থাৎ স্কুল মাধ্যমিক শিক্ষার কোনো যোগসূত্র খুব কম ছিল। মাধ্যমিক শিক্ষার সাথে উচ্চশিক্ষার যোগসূত্র খুব কম ছিল। কিন্তু এনইপিতে অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে একদম প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা একদম পুরোটাই একটা চেইনের মতো এটাকে একটা বাধা হয়েছে।
তো কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়। কিন্তু একদমই একদম সবচেয়ে বড় পরিবর্তন যেটা এসছে, এক তো 34 বছর পর দেশে জাতীয় শিক্ষানীতি আনা হয়েছে। তো এই শিক্ষানীতি আনার সঙ্গে সঙ্গে আগে যেটা মানব সম্পদ উন্নয়ন দপ্তর ছিল সেটাকে পরিবর্তন করে শিক্ষা দপ্তর সেটাকে বানানো হয়েছে, এবং শিক্ষারটাকে 3টে পার্টে জাতীয় শিক্ষানীতিতে নিয়ে আসে। যেটা প্রাইমারি শিক্ষা, যেটা প্রাথমিক শিক্ষা, হ্যাঁ, সেটাকে করা হয়েছে জনমুখী, অর্থাৎ সবার জন্য শিক্ষা। মাধ্যমিক স্তরে যেটা মধ্যশিক্ষা স্তর যেটা আছে সেটাকে করা হয়েছে কর্মমুখী, আর উচ্চশিক্ষার স্তর যেটা আছে সেটাকে করা হয়েছে জ্ঞানমুখী। এবং সেটা করতে গিয়ে আমরা এই প্রথম নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন আমাদের ভারত সরকার শিক্ষা খাতে জিডিপির 6% খরচ করছেন। তার আগে এত বছর, স্বাধীনতার প্রায় 77 বছর হয়ে গেল আমাদের, এত বছর যেখানে একটা দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার ছিল, এবং শিক্ষা খাতে জিডিপির একটা বড় অংশ খরচ করার দরকার ছিল, সেইখানে মাত্র 1.7% টাকা এত বছর খরচ করা হয়েছে। আর মাননীয় মোদীজি এই জাতীয় শিক্ষানীতি আনার সঙ্গে সঙ্গে এখন 6% জিডিপির সেখানে কিন্তু খরচ করা হচ্ছে। আর এই জাতীয় শিক্ষানীতির সবচেয়ে বড় দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত কেন্দ্রিক শিক্ষা। এখানে ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি, ভারতের পরম্পরা, ভারতের ঐতিহ্য, আমাদের প্রাচীন গৌরব, আমাদের ইতিহাস, আমাদের মহাপুরুষদের প্রতি সম্মান, এই সমস্ত কিছু কিন্তু এই শিক্ষার সাথে কিন্তু যুক্ত করা হয়েছে। ফলে শিক্ষারও অনেক কিছু কিন্তু এখন এই নতুন শিক্ষানীতিতে আমরা দেখছি, জাতীয় শিক্ষানীতিতে আমরা দেখছি। প্রাথমিক শিক্ষা স্তরে তো সমস্ত এখানে 18 বছর বয়স পর্যন্ত সমস্ত নাগরিকদের, শিশুদের স্কুলে আনা বাধ্যতামূলক করা হয়েছে, প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্তরে। তো আমি যেটা বলছিলাম সেটা আগে যেরকম আমরা খুব দুর্ভাগ্য, আমি যেটা ভারত কেন্দ্রিক শিক্ষার কথা যেটা আমি বলছিলাম, আমরা দেখেছি কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ধরনের স্লোগান দিতে, আফজল হাম শর্মিন্দা হে তেরা কাতিল আবি জিন্দা হে। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থা, আগের যে শিক্ষা ব্যবস্থাটা, সেখানে বড় বড় ইনস্টিটিউশন থেকে শিক্ষিত হয়ে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত হতে আমরা দেখেছি আমাদের দেশের স্বামী বিবেকানন্দকে ভিক্ষুক সন্ন্যাসী বলে গালি দিতে, আমরা দেখেছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলে গালি দিতে, আমরা দেখেছি ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন থেকে শুরু করে যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকে সন্ত্রাসবাদী বলে গালিগালাজ করতেও আমরা শুনেছি। অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে অবমানকর শব্দ ইত্যাদি বড় বড় আমাদের কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সেগুলো আমরা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। ফলে আজকে যে শিক্ষা ব্যবস্থাটা সেটাকে ভারত কেন্দ্রিক এই কারণে করা হয়েছে যে আজকের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে সবাই যাতে আমাদের ভারতের যে অতীত গৌরব, অতীত ইতিহাস এবং আমাদের ভারতের যে আমাদের পূর্বপুরুষ যারা আছেন, স্বাধীনতা সংগ্রামীরা আছেন, তাদের প্রতি যেন আমরা শ্রদ্ধা পোষণ করতে পারি, তাদের প্রতি যেন আমরা সম্মান যাতে আমরা জানাতে পারি। আগে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি আমরা এই জাতীয় শিক্ষানীতির ফলে। এখানে ক্লাস 6 থেকে শিক্ষাকে কর্মের সাথে হাতে কলমে, বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়ার রীতি এটাতে নিয়ে আছে, খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়া। তারপর ক্লাস 6 থেকেই কিন্তু হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতি এটার মধ্যে আনা হয়েছে। এবং হাতে কলমে স্টুডেন্টের রুচি, তাদের দক্ষতা এবং তাদের চাহিদা অনুসারে সেটাকে আপনার আনা হয়েছে। উদাহরণস্বরূপ সচিন তেন্ডুলকর আমাদের ভারতবর্ষের মধ্যে একজন, ভারতবর্ষ নয় শুধু বিশ্বের একজন স্বনামধন্য ব্যাটসম্যান। উনি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলেন, উনি স্কুলে এসে কিন্তু ক্রিকেট সাবজেক্ট কিন্তু পাননি। আপনি আজকে আমার অ্যাঙ্কারিং করছেন, আপনি কিন্তু ক্লাস 6 থেকে স্কুলে আপনি কিন্তু অ্যাঙ্কারিং পাননি। যদি পেতেন
আপনার রুচির বিষয় এটা, নিশ্চয়ই আপনি নিতেন। তো সেরকম লতা মঙ্গেশকর আমাদের দেশের গানের বিষয় কিন্তু উনি হয়তো ছোট ক্লাসে পায়, হয়তো ছোট ক্লাসে আমাদের যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু উনি পাননি। তো এইখানে সঙ্গীত, ক্রীড়া, তারপরে অভিনয়, নৃত্য, ড্রামা, তারপরে চিত্রকলা থেকে শুরু করে সব বিষয়ে 40টা সাবজেক্ট, 40টা সাবজেক্টে সেখানে ওই ক্লাস 6-এর পর থেকেই কিন্তু পড়াশোনা করার সুযোগ পাবে। প্লাস আজকে কম্পিউটার কতটা আজকের যুগে, আর কম্পিউটারের শিক্ষাও কিন্তু সেখানে এনইপিতে যুক্ত হচ্ছে। পাশাপাশি ফলে কি হচ্ছে, তাদের কিন্তু যে একদিকে যেরকম বুদ্ধির বিকাশ হবে, আরেক দিকে দক্ষতার সাথে কিন্তু তারা তাদের শিক্ষা জীবনটা অতিবাহিত করতে পারবে এবং আনন্দের সাথে তারা তাদের পড়াশোনা করবে। আমরা 3 ইডিয়টস ফিল্মের আমরা উদাহরণ নিতে পারি। সে ফটোগ্রাফার, তার ইচ্ছা ছিল ফটোগ্রাফার হওয়ার, কিন্তু তার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাবে। তো আমরা দেখেছি সেটা। তো বর্তমান এই শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু এইগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে আপনার কথার সাথেই একই সূত্রে বলছিলাম যে রাজ্য সরকারও বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে এই ব্যবস্থা করেছে। রাজ্য সরকার বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে এই ব্যবস্থা সবটাই একদম প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত, আমি যেটা বললাম, একটা চেইন সিস্টেমের এই শিক্ষা ব্যবস্থা। প্লাস কেন্দ্রীয় সরকারও PM-শ্রী স্কুল, প্রত্যেক ব্লকে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক ব্লকে একটা করে স্কুল খোলা হয়েছে। মেয়েদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াওর মধ্য দিয়ে কন্যাদের জন্য সাইকেল দেওয়া এবং অনেক রকম স্টাইপেন্ড দেওয়া, সমস্ত আপনি কোনোদিন একটা কোনো PM স্কুলে যান, তার পরিকাঠামো দেখুন কত সুন্দর, এবং সম্পূর্ণটাই এনইপিতে যেভাবে ব্যাখ্যা করা আছে সেই অনুরূপ সেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, এই যে স্ট্রিম, এটাকে তুলে দেওয়া হচ্ছে। এখন যে কোনো ছাত্র আর্টসে পড়লো, সে সায়েন্সের যদি তার কোনো একটা সাবজেক্ট পছন্দ হয় না, সে নিতে পারবে। সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ ভালো গান গায়, সঙ্গীত নিয়ে পড়তে চায়, সে নিতে পারবে। আগে একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম যে সায়েন্সে যারা পড়ে তারা ভালো, আর্টসে যারা পড়ে তারা একটু ডাউন, এই যে হীনমন্যতা বোধ ওইটা থাকবে না। সবার ট্যালেন্ট সবার কিন্তু এক নয়। কেউ ইংলিশে ভালো, ইংলিশ কেউ পছন্দ করে না। কেউ ম্যাথে ভালো, কারোর ম্যাথে একটু অসুবিধা আছে। আমি আর্টসে পড়লে কি হবে, যেমন আমি আর্টসে পড়লে কি হবে, আমার ফিজিক্যাল সায়েন্স আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল, কিন্তু আমি কিন্তু মাধ্যমিক পাশ করার পর আর ফিজিক্যাল সায়েন্স নিতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল। তো এই বাধ্যবাধকতা কিন্তু এখন আর এই শিক্ষা ব্যবস্থায় থাকছে না। ফলে যার যার রুচি অনুসারে যখন পড়াশোনা করবে, তখন শিক্ষাটা তার কাছে বোঝা হিসাবে মনে হবে না, আনন্দ হয়ে যাবে। আনন্দের সাথে সে নিজেকে গড়ে তুলতে পারবে। পাশাপাশি এই মধ্যশিক্ষাটা কর্মের সাথে যুক্ত করার ফলে যেটা হয়েছে, মাঝের পথে যদি কেউ উচ্চশিক্ষা গ্রহণ করতে না পারে, যে কোনো কারণে হোক, আর্থিক দিক হতে পারে, অন্য অসুবিধা হতে পারে। আগে কি হতো, আগে আমরা শিক্ষা গ্রহণ করার পর আমাদের একটা সার্টিফিকেট আমরা সবাই পেয়ে যেতাম, আমরা হচ্ছে শিক্ষিত বেকার। যতক্ষণ আমরা সরকারি চাকরি না পাবো ততক্ষণ আমরা আর কোনো কাজের সাথে যুক্ত হতে পারি না। কিন্তু এইখানে এই কর্মমুখী শিক্ষাটাকে মধ্যশিক্ষাটাকে কর্মমুখী করার ফলে সে কিন্তু এখন আর শিক্ষিত বেকার হিসাবে বেরোবে না, সে একজন শিক্ষিত দক্ষতা নিয়ে সে কিন্তু বেরোবে। সুতরাং সেই যে বিষয়টা নিয়ে সে দক্ষতা অর্জন করলো, সেই বিষয়টা নিয়ে সে কিন্তু যেই কোনো কাজের সাথে যুক্ত হয়ে সে তার জীবন কিন্তু অতিবাহিত করতে পারবে। তো এটা একটা দারুণ যুগান্তকারী পদক্ষেপ এই এনইপিটা, যেটা বর্তমান যুগের এবং বর্তমান সময় অনুকূল আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আসা হয়েছে। একইভাবে তো উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সে তার পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন 4 বছরের সেখানে কোর্স করা হয়েছে। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3 বছরে আমরা ডিগ্রি অর্জন করেছি। আমার একজন বন্ধু আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে পার্ট 1 হতো, আর
থার্ড ইয়ারের পর পার্ট 2 দিয়ে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতাম। আমার একজন বন্ধু আছে, সে আমার সাথেই বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করত। সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর সেকেন্ড ইয়ারে পার্ট 1 দিল, দেওয়ার পর প্রথমবার পাশ করতে পারেনি, দ্বিতীয়বারও পাশ করতে পারেনি। ফলে তার আর কিন্তু অনার্স নিয়ে সেই কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব হয়নি। তার জেদ সে অনার্স কমপ্লিট করবে, সে আবার অন্য কলেজে এসে সে ভর্তি হয়েছে, তারপরে আর কোনো দিন ফেল করেনি, সেখানে 3 বছরে লাগাতার পরীক্ষা দিয়ে পাশ করে সে অনার্স কমপ্লিট করলো। ফলে তার কি হলো, 7 বছরে কিন্তু তার অনার্স কমপ্লিট হলো। তো সেই শিক্ষা ব্যবস্থায় ফার্স্ট ইয়ারের কোনো গুরুত্ব ছিল না। আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর পার্ট 1 যদি আমরা পাশও করতাম, থার্ড ইয়ারে যদি আমরা পাশ করতাম, আবার এই যে 3 বছর 2 বছর কষ্ট করলো, সেটারও কোনো গুরুত্ব ছিল না। এই ব্যবস্থাটাতে কিন্তু জাতীয় শিক্ষানীতিতে তুলে দেওয়া হয়েছে। এখন ফার্স্ট ইয়ার যদি সে কমপ্লিট করে, তাকে সেখানে সার্টিফিকেট দেওয়া হবে। যদি সে সেকেন্ড ইয়ার কমপ্লিট করে, সেখানে তাকে ডিপ্লোমা দেওয়া হবে। এবং সে যদি থার্ড ইয়ার কমপ্লিট করে, তখন তাকে ডিগ্রি দেওয়া হবে। পাশাপাশি সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করুক কিংবা সেকেন্ড ইয়ার কমপ্লিট করুক, কোনো কারণে যদি তার পড়াশোনা মাঝপথে বদ্ধ হয়ে যায়, বিয়ে দিয়ে দিল, কোনো পরিবারে কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো কারণে তাই সে বাইরে চলে গেল, মাঝখানে ড্রপ আউট হয়ে গেল, ড্রপ আউট হলো, তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তার যখন আবার সুযোগ আসবে, সে যেই কোনো সময় যেখানে সে স্টপ করেছে সেখান থেকেই সে কিন্তু আবার পড়াশোনা আবার স্টার্ট করতে পারবে। ফলে কি হবে, ড্রপ আউট, যেটা সবচেয়ে বড় সমস্যা, মাঝপথে যে ড্রপ আউট, এই ড্রপ আউটটা কিন্তু সেখানে থাকছে না। এই শিক্ষা ব্যবস্থার কিন্তু এটা একটা বড়। পাশাপাশি কেউ আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, সেখানে ইনোভেশন এবং রিসার্চের উপর সবচেয়ে বেশি গুরুত্ব মাননীয় প্রধানমন্ত্রী, নতুন বিষয় অনেক কিছু অ্যাড হয়েছে। সেখানে বর্তমান যুগের সাথে মিলিয়ে ডিজিটালাইজেশন আনা হয়েছে, সেখানে লার্নিং কোর্স আনা হয়েছে, সমস্ত প্রফেশনাল নিত্য নতুন বর্তমান যুগে যেটা আছে, বর্তমান যুগে টেকনোলজির সাথে যুক্ত করে, সায়েন্সের সাথে যুক্ত করে সমস্ত নিত্য নতুন অনেক সাবজেক্ট সেখানে যুক্ত করা হয়েছে। এবং সেখানে কেউ যদি রিসার্চ করতে চায়, পিএইচডি করতে চায়, মাঝখানে যে এমফিল ছিল সেটা কিন্তু এখন আর নাই, সেটা কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছে। ফলে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একদিকে যেরকম সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং শিক্ষাকে কর্মমুখী যে করা হচ্ছে, সবাই যাতে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দিয়ে কিছু না কিছু, স্টাইপেন্ডের ব্যবস্থা তো এখনো আছে, স্টাইপেন্ডের ব্যবস্থা এখনো আছে, সেটার মধ্যে দিয়ে যারা মানে মেরিট স্টুডেন্ট তাদের জন্যই, মেরিট স্টুডেন্টদের জন্য এই ব্যবস্থা আছে। এবং যাদের আর্থিক অবস্থা যাদের দুর্বল আছে, তাদের কেন্দ্রীয় সরকার থেকেও যেরকম কিছু সহযোগিতা করার আছে, বিভিন্ন রাজ্য সরকারও বিভিন্নভাবে সেই ক্ষেত্রে সহযোগিতা করছেন। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যাতে শিক্ষার আওতায় আসে এবং শিক্ষিত হতে পারে, এবং যার যার রুচি অনুসারে যে যত দূর পড়তে চায় তাকে সেই সুযোগ সুবিধাগুলো অ্যাভেলেবেল করা। ঠিক। এখনের কলেজের ভর্তি নিয়ে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আগের ভর্তির প্রক্রিয়া আর এখনের ভর্তির প্রক্রিয়া কিন্তু এক নয়। আমরা যদি একটু ছোট্ট করে শুনি যে ভর্তির প্রক্রিয়ার মধ্যে কি কি নতুন নতুন বিষয় সংযোগ হয়েছে। এখন ভর্তির প্রক্রিয়ার মধ্যে সিম্পল করা হয়েছে, সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন সিস্টেম, নিজের পছন্দের কলেজ দিতে পারবে, নিজের পছন্দের কলেজ দিতে পারবে। আবার পছন্দের কলেজ দিতে পারলেও তাকে মেরিট লিস্টে আসতে হবে। ঠিক। তো মেরিট বেসিসে কিন্তু সেখানে ভর্তি প্রক্রিয়া এখন শুধু পছন্দ হলেই হবে না। তো সেই কারণে এখন স্টুডেন্টদের জন্য অপরচুনিটি অনেক বেশি, এবং ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে যেমন আমাদের ত্রিপুরার রাজ্য সরকার, আমরা সমস্ত চাকরির ক্ষেত্রে যেরকম একটা ট্রান্সপারেন্সি আনা হয়েছে, অনলাইন সিস্টেম সমস্ত ক্ষেত্রে লাগু হয়েছে। তো শিক্ষাক্ষেত্র ভর্তির ক্ষেত্রে এখন অনলাইনের ফলে স্টুডেন্টরা অনেকটা নিশ্চিত যে তারা
তাদের মেরিট লিস্ট অনুসারে কোথাও না কোথাও তারা সেখানে ভর্তি হতে আবার পারবে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার সুপার 30-র মতো যোজনার মধ্য দিয়ে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে সহায়তাও করছেন, যেন ভালো সেন্টার থেকে একটা ভালো মানে কোর্স করে তারপর যেন ওরা নিটের মতো এক্সামগুলোতে বসতে পারে। সুপার 30 আছে, তারপর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা ইউপিএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে ফার্স্ট আমরা সেখানে 20,000 টাকা করে 5 লক্ষ টাকার সেখানে প্রাবধান রেখেছি, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সেখানে 20,000 টাকা তাকে আবারও দেওয়া হচ্ছে। তো অর্থাৎ আমরা এই শিক্ষা ক্ষেত্রটাকে একসময় ভারত বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত ছিল, আমরা জানি। কিসের উপর অধিষ্ঠিত ছিল? আমাদের এই শিক্ষা ব্যবস্থা। একসময় ভারত সারা বিশ্বকে শিক্ষা দিত। সেই সময় কিন্তু এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এখন যেরকম আমাদের ত্রিপুরাতে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমাদের 8খানা ন্যাশনাল হাইওয়ে আছে, আমাদের এখানে এখন প্রায় 27-28টা ট্রেন আমাদের দেশের বিভিন্ন জায়গাতে, যে এত বড় আমাদের রেলওয়ে কানেক্টিভিটি আছে, আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে। কিন্তু সেই সময় এত কিছু না থাকার ফলেও ভারত কিন্তু বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত ছিল। ভারত সারা বিশ্বকে শিক্ষা দিত। বর্তমান এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষকে আবার সেই জগৎগুরুর আসনে অধিষ্ঠিত করার জন্যই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র ভারতীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মান উন্নয়ন করা তাও নয়, কিন্তু ভারতবর্ষের বাইরেও বেস্ট ইউনিভার্সিটি, বেস্ট কলেজ যেগুলো আছে, 100 বেস্ট ইউনিভার্সিটি, 100 বেস্ট কলেজকেও কিন্তু আমাদের ভারতবর্ষে তাদের প্রতিষ্ঠান খোলার কিন্তু প্রাবধান এই নীতিতে রাখা আছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের ছাত্রছাত্রীরা, তারা যাদের সামর্থ্য আছে কিংবা যাদের ইচ্ছা শক্তি আছে, তারা যাতে পৃথিবীর বেস্ট শিক্ষা অর্জন করতে পারে তার ব্যবস্থা এই ভারতবর্ষ থেকে যাতে তারা অর্জন করতে, তার ব্যবস্থা কিন্তু এই শিক্ষানীতিতে করা হয়েছে। স্যার, আপনার কাছে একটু ছোট্ট করে শুনবো, আমাদের বর্তমানে রাজ্যে কয়টা মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং ছাত্রদের ভর্তির কি রকম আপনারা মানে দেখতে পাচ্ছেন যে কি রকম মানে সুযোগ রয়েছে? আরেকটা কথাও ছোট্ট করে মাঝখান দিয়ে জানতে চাইবো যে সবাই চায় শহরে ভর্তি হতে, অথচ মহকুমাগুলিতেও কিন্তু ভালো ভালো কলেজ রয়েছে। এটা একটা প্যানিক, শুধু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নয়। আমরা একটা দপ্তরের মন্ত্রী, তো আমাদের কাছে অনেক ট্রান্সফার লিস্ট আছে, কিংবা বিধায়ক হিসেবে বাড়িতে অনেকে ট্রান্সফার হওয়ার জন্য আসে। সেই ক্ষেত্রে একটা প্রবণতা দেখি, সবাই আগরতলাতে আসতে চান, শহরে আসতে চান। এখন কিন্তু ওইটা আগেকার জন্য ঠিক ছিল, এর আগেকার যে সরকার ছিল তার জন্য ঠিক ছিল। সেখানে গ্রামীণ স্কুল কলেজগুলোর বেহাল অবস্থা, অফিস কাছারিগুলোর বেহাল অবস্থা। এখন জাতীয় শিক্ষানীতি আসার ফলে সমান্তরালভাবে সমস্ত শিক্ষাকে কিন্তু সমান্তরালভাবে আনার চেষ্টা চলছে এবং আসবে। কি শহর আর কি গ্রাম, সব জায়গাতে একই ধরনের শিক্ষা ব্যবস্থার কিন্তু সেখানে প্রাবধান রাখা হচ্ছে। তার ফলে কিন্তু অনেক লাভবানও হচ্ছে। সেখানে এই যে এত ভ্যারাইটি রাখার ফলে একটু বর্ণ বৈষম্য যেটা আছে সেটাও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে এই শিক্ষা পরিকাঠামোর মাধ্যমে কিন্তু দূর হবে। তো সুতরাং এটা একটা প্যানিক। আর যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় আছে, আমাদের এখন তো আমাদের রাজ্যে আমাদের সরকারি যে বিশ্ববিদ্যালয়, 3টে বিশ্ববিদ্যালয় আছে। আমাদের প্রাইভেট সমস্ত কিছু আমাদের মিলিয়ে প্রায় 12টা এখন আমরা এখানে আছে। আর আমাদের সরকারি কলেজ 28টা আমাদের ডিগ্রি কলেজ আছে, বেসরকারি মিলিয়ে 32টার মতো আছে। আর সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রায় 98টা আমাদের রাজ্যের মধ্যে এখন আছে। গত ক্যাবিনেট মিটিংয়ে আরও 4টি স্কিল ইউনিভার্সিটি, উচ্চশিক্ষার জন্য এখন বাইরে যাওয়াটা তো কোনো প্রয়োজন নেই। কারণ এখন এই জাতীয় শিক্ষানীতির ফলে যে শিক্ষাকে যে ডিজিটালাইজেশনের সাথে যে যুক্ত করা হচ্ছে, যার ফলে ঘরে বসেই কিন্তু আগামী দিনে বিভিন্ন কোর্স কিন্তু করতে পারবে, এবং এক একটা ইউনিভার্সিটিকে আরেকটা ইউনিভার্সিটির সাথে কানেক্ট করার চেষ্টা চলছে।
অর্থাৎ আমাদের শুধুমাত্র ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ভারতবর্ষের, সেগুলোকে কিভাবে কানেক্ট করা যায় সেটার চেষ্টাও কিন্তু চলছে। যদি এখানে বসে থেকে কেউ অন্য ইউনিভার্সিটির কোনো কোর্স করতে চায়, তাহলে এই ইউনিভার্সিটির মধ্য দিয়ে ওই ইউনিভার্সিটির কোর্স কিভাবে নেওয়া যায় সেই বিষয়ের উপর কিন্তু এখন আগামী দিনে চেষ্টা চলছে সেইভাবে এডুকেশনকে কানেক্ট করা। অর্থাৎ ছাত্রছাত্রীদের সামগ্রিক চাহিদার দিকে তাকিয়ে তাদের যাতে অসুবিধা না হয়, তার জন্য এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে এখন কানেক্ট করা হচ্ছে। যেহেতু আমাদের অনুষ্ঠানটা মানে সময়টা খুব হাতে বেঁধে দেওয়া থাকে, তো যেহেতু আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসলাম, তো যেহেতু আজকে সবাই দেখছেন, অতি উৎসাহ নিয়ে আপনাকে দেখছেন, শুনছেন, তো তাদের মনে একটা প্রশ্ন থাকবে যে অধ্যাপক নিয়োগ নীতি নিয়ে নতুন কিছু পরিবর্তন হলো কিনা বা নতুন নিয়োগ নীতি হবে কিনা। প্রায় 600-র মতো অধ্যাপকের এখন চাহিদা আছে নতুন। ইতিমধ্যেই আমরা 201 জন অ্যাসোসিয়েট প্রফেসর, সেটা নিয়োগ নীতির জন্য আমরা টিপিএসসিকে বলেছি। টিপিএসসি তাদের আবেদন গ্রহণও করেছে, এটা প্রক্রিয়ার মধ্যে আছে। আরও 200 আমরা প্রিপারেশান নিয়েছি, টিপিএসসির মাধ্যমে আমরা নেব। সেটা সমস্ত প্রক্রিয়া রেডি আছে। নেক্সট আমরা আমাদের যে ক্যাবিনেট মিটিং আছে, সেই ক্যাবিনেটে সেই প্রস্তাব আসবে। এবং 16 জন নতুন প্রিন্সিপাল নিয়োগের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি কিছুদিনের মধ্যেই আমরা একটা বড় সংখ্যক প্রফেসর, যেটা সংকট আছে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রিন্সিপালের, সেটা আমরা নিয়োগ করতে যাচ্ছি। খুব ভালো একটা খবর আমরা শুনলাম। যেহেতু আরেকটা শেষের দিকে আমরা রয়েছে, আপনার কাছ থেকে আপনার ভিউ নেব, যেন আমাদের দর্শক বন্ধুরা জানতে পারে আপনার কথা। তো তার আগে ছোট্ট করে একটু শুনতে চাইবো, বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনাটা সত্যি এটা খুবই কিন্তু কার্যকরী একটা যোজনা। উচ্চশিক্ষায় আস্তে আস্তে দেখা যায় মেয়েদের পড়াশোনাটা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এখানে ছোট্ট করে যদি আপনার কাছ থেকে আমি একটা মেসেজ দিতে চাইবেন। তথ্য দিচ্ছি আমি আগে। এটাও জাতীয় শিক্ষানীতির তথ্যই আছে। জাতীয় শিক্ষানীতি আসার ফলে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে উদ্যোগ যেটা গ্রহণ করেছে আমাদের ভারত সরকার, এখনো পর্যন্ত এই জাতীয় শিক্ষানীতির সাথে এটাকে যুক্ত করার ফলে মেয়েদের উচ্চশিক্ষায় ভর্তির পরিমাণ 18% বৃদ্ধি পেয়েছে সারা ভারতবর্ষে। 18%। এবং আমি যেই কথাগুলো বললাম, এই শুধু জাতীয় শিক্ষানীতি শুধু ঘোষণা নয়, এই শিক্ষানীতিতে শিক্ষার পরিধিটা কিন্তু বেড়ে গেছে। ফলে তার প্রয়োজনীয় যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু দ্রুত গতিতে আমাদের দেশে মাননীয় মোদিজি নির্মাণ করছেন। 390টা ইউনিভার্সিটি 2014 পর 390টা নতুন ইউনিভার্সিটি আমাদের দেশের মধ্যে হয়েছে। 7262টা নতুন কলেজ কিন্তু আমাদের এই গত 11 বছরে আমাদের দেশে কিন্তু নতুন কলেজ এসছে। 23টা আইআইটি নতুন করা হয়েছে। আইআইএম 20টা আইআইএম নতুন গত 11 বছর মধ্যে আমাদের দেশে করা হয়েছে। ট্রিপল আইটি অনেক আমাদের দেশে কিন্তু এই গত 11 বছরে করা হয়। এনআইটির সংখ্যাও অনেক বৃদ্ধি সেখানে করা হয়েছে। এনআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, সেটা কিন্তু ব্যাপক পরিমাণে আমাদের দেশের মধ্যে সেখানে করে। প্রায় বছরে গড়ে একটা আইআইটি এবং একটা আইআইএম প্রায় প্রতি বছর একটা করে মোদিজি আমাদের দেশে কিন্তু এই এনইপিকে বাস্তবায়ন করার জন্য আগে থেকেই সেই ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কিন্তু শুরু করেছেন। এনইপি এসছে 2020-তে, হ্যাঁ, কিন্তু তার ড্রাফটিং কিন্তু 2014 থেকে শুরু হয়েছে। 2020-তে লাগু করার পূর্বেই মোদিজির দূরদর্শিতা দেখুন, এনইপি লাগু করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার তার নির্মাণ ইনি 2014 থেকে শুরু করে দিয়েছেন। যেগুলো আমি বলছি, প্রায় প্রতি সপ্তাহে একটা করে নতুন ইউনিভার্সিটি আমাদের দেশে নির্মাণ হয়েছে গত 11 বছরে। প্রায় প্রতিদিন 2টো করে
প্রায় প্রতিদিন 2টো করে কলেজের তৈরির সুবিধা কিন্তু আমাদের দেশে দেওয়া হয়েছে। আমাদের উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে এবং একটা সাপ্তাহিক বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তর পূর্বাঞ্চলে দেওয়া হয়েছে। যে আমি যেটা বলছিলাম আঞ্চলিক বৈষম্য, সেটাও মোকাবেলার জন্য 22টা নতুন বিশ্ববিদ্যালয় আমাদের দেশে আনা হয়েছে। লাদাখের মতো জায়গায় সেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় লাদাখে সেখানে স্থাপন করা হয়েছে। লাদাখে ফরেনসিক ইউনিভার্সিটি লাদাখের মতো জায়গায় সেখানে নির্মাণ করেছেন এবং সেইগুলো যাতে স্টুডেন্টরা সারা দেশ থেকে অনায়াসে যাতায়াত করতে পারেন তার জন্য রেলওয়ে কানেক্টিভিটি কিছুদিন আগে দেখেছেন, সেখানে রেলওয়ে কানেক্টিভিটির সাথে দেশেই কিন্তু সমৃদ্ধি এবং শিক্ষার উন্নতি শুধু দেশে নয়, সারা বিশ্বের বুকে দেখুন এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে 71টা বিশ্ববিদ্যালয় ভারতের এখানে যুক্ত হয়েছে। বিশ্বের 200 ইউনিভার্সিটির মধ্যে ভারতবর্ষের 3টে ইউনিভার্সিটির নাম সেখানে কিন্তু যুক্ত হয়েছে, যেটা আগে ছিল না। বাকি চিকিৎসার ক্ষেত্রে MBBS এর ক্ষেত্রে 53% কিন্তু বৃদ্ধি পেয়েছে ভর্তি। স্নাতকোত্তরের ক্ষেত্রেও 80% বৃদ্ধি পেয়েছে। এবং গবেষণার ক্ষেত্রে, যেটার উপর NEP-তে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, যে গবেষণার ক্ষেত্রে আমাদের বার্ষিক এখন প্রায় 1.5 লক্ষ গবেষণাপত্র কিন্তু এখন আসছে, সেখানেও 50% সেখানে বৃদ্ধি পেয়েছে। ফলে পুরো বিকশিত ভারতের চিত্রটা তুলে ধরেছেন আমাদের সামনে, সত্যি আমরা অভিভূত। এবং যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে আসলাম, তো আমাদের দর্শক বন্ধুরা এবং যুব সমাজ আপনার কাছ থেকে কিছু একটা কথা শুনতে চাইছে, তো আপনি কি জানাবেন? আমি আমার রাজ্যের যুব সমাজের উদ্দেশ্যে এটাই বলবো, আমার কি আছে না আছে সেটা কিন্তু মুখ্য বিষয় নয়, ইচ্ছাটা হচ্ছে মুখ্য বিষয়। আর আমি কতটা উন্নত, শুরুতে যেটা বলেছিলাম, বা আমার কাছে কতটা অর্থ সামগ্রী আছে সেটা বড় বিষয় নয়, আমি কতটা শিক্ষা অর্জন করলাম সেটা কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার আমরা সবাইকে উচ্চ শিক্ষার অঙ্গনে নিয়ে আসার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সহানুভূতিশীল। আমরা যেন মাঝপথে পড়া না ছেড়ে আমরা যাতে সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হই, সুশিক্ষায় শিক্ষিত হই এবং সুশিক্ষা অর্জন করে আমাদের দেশ, সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা যাতে আমরা সবাই পালন করি। অসংখ্য ধন্যবাদ স্যার। পাশাপাশি আপনার কাছ থেকে এই যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কাজ করছেন, সেটাকে নিয়েও যদি ছোট্ট করে, যেহেতু ছেলেমেয়েরা, যুব সমাজকে আমরা বেশি করে এটার মধ্যে বলি একটা গুরু দায়িত্ব পালন করার জন্য, আপনি যদি একটু মেসেজ দিয়ে দেন তাদের জন্য। আমি প্রতিনিয়তই যুব সমাজকে এই নেশা মুক্ত ত্রিপুরা গঠনে তারা যাতে নিজেরা নেশা মুক্ত হন আমি প্রতিনিয়তই মেসেজ দিয়ে থাকি। আমার যেই কোনো প্রোগ্রামে, আমার বিধানসভাতে হোক, আবার যে কোনো প্রোগ্রামে আমি মেসেজ দিয়ে থাকি। আমাদের দেশের মধ্যে যারা বড় হয়েছে, আমরা প্রত্যেক যুব সমাজ আমরা বড় হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, শিক্ষিত হতে চাই, সেটা আর্থিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে আমরা সবাই বড় হতে চাই। আমি শুধু একটাই আগ্রহ করব, আমাদের দেশে যারা বড় হয়েছেন, ঋষি মনে ঋষি থেকে শুরু করে আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামীরা আছেন, বিপ্লবীরা আছেন, কিংবা আমি শুরুতে কতগুলো মহাপুরুষের নাম বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, স্বামী বিবেকানন্দ বলি, কিংবা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলি, এই ধরনের যারা মহাপুরুষ আছেন তারা কিন্তু কেউ নেশা করে মহাপুরুষ হননি, কিংবা কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বড় হয়েছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, এরকম কিন্তু কেউ হননি। তো সুতরাং আমরা যদি বড় হতে চাই, আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চাই, আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে নেশা থেকে দূরে থাকতে হবে। নেশাগ্রস্ত হয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে নেশা থেকে মুক্ত হলেই আমার সমাজ নেশা মুক্ত হবে, আমার রাজ্য নেশা মুক্ত হবে, আমার দেশ নেশা মুক্ত হবে। প্রত্যেকে আমরা যাতে এই সংকল্পটা নেই যে আমি নিজে নেশামুক্ত থাকব, তাহলেই দেশ নেশামুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত মূল্যবান
কথা এবং সময় দিয়ে আমাদের বাধিত করেছেন। আমরা চাইবো এভাবেই যেন আপনি আমাদেরকে সময় দিয়ে যান এবং আমরা যেন বিকাশের গতির এই আয়োজন আরো অনেক দূর অবধি নিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে ডেকে আনার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন এবং যুব সমাজ তোমরা তো শুনলে, নেশা মুক্ত ত্রিপুরা যদি তৈরি হয় এবং নেশামুক্ত দেশ যদি গড়ে ওঠে, তাহলেই হয়তোবা দেশ বিকাশের গতির দিকে আরও এগিয়ে যাবে এবং শিক্ষাই হলো তার প্রথম একটা পরিচয়। তো শিক্ষাকে আমরা সবাই গ্রহণ করব এবং শিক্ষাকে সবার মধ্যে পৌঁছে দেব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।